জি 24 ঘন্টা স্বাগত। আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আজকের এই স্কুলে মাধ্যমিকের ইংরাজি আমাদের বিষয়। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন নারায়ণপুর হাই স্কুলের শিক্ষক অভিজিৎ দাশগুপ্ত। নমস্কার। অভিজিৎ, জি 24 ঘন্টায় স্বাগত। নমস্কার। আজকে মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে রয়েছেন টিভির ওপারে। আর আপনি বরং বলে দিন আজকে ইংরেজি ঠিক কোন পোর্শনটা নিয়ে আপনি পড়াবেন। আমরা তো আগেই বলে দিয়েছি যে ইংলিশ গ্রামার হবে। সেখানে আমার টপিকটা ওদের লেসন 3-তে আছে। আচ্ছা, তার আগে একটা বলে দিই যে স্যারেদের কাছে বেশ কিছু প্রশ্ন তো এসছেই ইতিমধ্যে আমাদের কাছে। আর যদি কোনো প্রশ্ন থাকে পড়াতে পড়াতে তোমাদের যদি কোনো প্রশ্ন হয়, সরাসরি টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছ নিচে 2টো ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে ফেলো, একেবারে স্যার আছে সরাসরি তোমাদের উত্তর দেবে। স্যার, হ্যাঁ, আজকে যে টপিকটা সেটা দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট ওদের গ্রামারের মধ্যে। তো আমরা শুরু করার আগে একটা কথা বলে নিই, সেটা হলো মডার্ন গ্রামার ইজ নট অল অ্যাবাউট রুলস, ইট ইজ অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য রুলস। মানে আমরা ওই গ্রামার পড়াতে গিয়ে রুল বলি, এখন কিন্তু রুলের উপরে চলে গেছে অ্যাপ্লিকেশন পার্ট। সুতরাং আমরা শুরুটা করছি সেন্টেন্স দিয়ে। ছোট্ট করে আমরা দেখে নিই, একটা চার্ট দেখাই। দেখো কতগুলো আমি ওয়ার্ড লিখেছি। ফার্স্টে দেখো লিখেছি প্লেস ফুটবল, সেকেন্ড লিখেছি রাখি হার ডিনার, থার্ড দ্য বয় গোজ। আর কিছু লিখিনি। এটা কি তোমরা রেজিস্টার করতে পারছো? মানে কি লিখতে চাইছি, কেন লিখলাম, কেন চারটা দিলাম? মনে হয় না। তাহলে কেন করলাম এটা? দেখবে প্রত্যেকটা সেন্টেন্সের আগে বা মাঝখানে বা শেষে একটা কাগজ দেওয়া আছে। আমি একটা কাগজটা সরাই। ফার্স্ট দেখো কি লিখেছি, মাই সিস্টার। তাহলে এখানে মাই সিস্টারটা কি? এটা হচ্ছে সাবজেক্ট। পরেরটা দেখো সেন্টেন্সে রাখি, কি লিখেছি একটু সরাই, এট, এটা ভার্ব। থার্ড কি লিখেছি দেখো সেন্টেন্সে, দ্য বয় গোজ, একটু সরাই, টু স্কুল, অবজেক্ট। বেসিক স্ট্রাকচার সেন্টেন্সের সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা বেসিক স্ট্রাকচার অফ ইংলিশ, এটা করতেই হবে, জানতেই হবে। তারপরে তো ভ্যারিয়েশনস আছেই, সেটা আমরা পরে আসব। তাহলে এই তিনটে জিনিস না হলে কিন্তু সেন্টেন্স হবে না। তাহলে সেন্টেন্সটা কি? সেন্টেন্সটা হলো তোমার একটা লার্জেস্ট ইউনিট অফ আ ল্যাঙ্গুয়েজ। এবং এর সঙ্গে সঙ্গে মনে রাখবে ইংলিশে স্টার্টিং উইথ দ্য ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ আ ফুল স্টপ অর আ কোশ্চেন মার্ক অর আ এক্সক্লেমেটরি সাইন। সেকেন্ড ওয়ান, ইট মাস্ট হ্যাভ আ কমপ্লিট সেন্স, একটা কমপ্লিট সেন্স হতে হবে। অ্যান্ড থার্ড ওয়ান ইজ ইট মাস্ট হ্যাভ অ্যান ভার্ব। It may be, it must have a subject first. It may be hidden or visible. Hidden থাকতে পারে অথবা visible থাকতে পারে। And the second one is the verb comprising a complete clause. তাহলে ক্লজ তো থাকছে একটা। তাহলে আমরা সেন্টেন্স বুঝলাম। এইবার আমরা একটু সরিয়ে নিই, এটা একটু সরিয়ে নিই। সরিয়ে নিয়ে আমরা সেকেন্ড ঢুকি। দেখো সেন্টেন্সের ক্লাসিফিকেশন করেছি। এখন সেন্টেন্সের ক্লাসিফিকেশনে দুটো পার্ট আছে, একটা মিনিং ওয়াইজ পার্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। কেন লিখলাম? যদিও এই পার্টটা কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় নয়, আজকের আলোচনার বিষয় কিন্তু সেকেন্ড পার্টটা। দেখো স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্সের ক্লাসিফিকেশন, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। অনেকে বলবেন আরেকটা পার্ট আছে কম্পাউন্ড কমপ্লেক্স, আমাদের ইংলিশে কিন্তু সেটা ব্যবহার অনেক কমে এসেছে, তার জন্য আমরা কিন্তু তিনটে পার্টই দেখিয়েছি। তাহলে
এই যে যতগুলো আমরা সেন্টেন্স ইউজ করব তার 99% সেন্টেন্স উই ইউজ অ্যাসার্টিভ সেন্টেন্স, তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের কিন্তু আমরা স্ট্রাকচারটা দেখিয়েছি। এখন যখন আমরা এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলছি, তার আগে কিন্তু আমাদের একটা বেসিক জিনিস জানতে হবে, সেটা কি? ফ্রেজ অ্যান্ড ক্লজ। ফ্রেজ অ্যান্ড ক্লজ যদি না জানি আমরা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা করতে পারবো না। আমরা একটু ফ্রেজ অ্যান্ড ক্লজটা দেখে নিই। দেখো, এদিকে লিখলাম ফ্রেজ, এদিকে লিখলাম ক্লজ। ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, স্মল গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স, মাস্ট হ্যাভ আ ভার্ব। ভার্ব থাকবেই ক্লজে, ফ্রেজে ভার্ব থাকবে না। Second one is must have subject and predicate. Subject predicate থাকবেই, ফ্রেজে কোনো সাবজেক্ট প্রেডিকেট থাকবে না। The third one is creates a complete মিনিং। ক্লজ কমপ্লিট মিনিং কিন্তু ক্যারি করে, ফ্রেজে কমপ্লিট মিনিং ক্যারি করবে না। তাহলে বুঝলে ফ্রেজ অ্যান্ড ক্লজ সেন্টেন্সের পার্ট হলেও ইট ইজ কমপ্লিট মোর দ্যান ফ্রেজ। তাহলে এই কমপ্লিট মোর দ্যান ফ্রেজ, এই যে পার্ট দুটো, তাহলে এটা কিন্তু আমরা পরে কাজে লাগাবো যখন ট্রান্সফরমেশন। এক্সাম্পল দিলে বোধহয় একটু সুবিধা হতো। ধরি বলি ইন দ্য ইভিনিং, in the evening. This is a phrase, consists of 3 words. এবার যখন আমি এটা ফ্রেজে লাগাবো, when, এই whenটা ইউজ করলাম, in the evening you came, কমা দিলাম, I will go out. This is, in the evening you came, I will go out. This is a clause. Subject, verb and object. object থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে এখানে দুটো ক্লজ আছে, আলাদা একটা কমপ্লিট মিনিংও আছে, আলাদা কমপ্লিট মিনিং আছে। তো এই একটা সেন্টেন্সে দুটো ক্লজ আছে, তো কি ক্লজটা আমি আসবো। এবার একটি চার্ট আমরা দেখিয়ে দিই, এটা সবাই বুঝে গেছো ফ্রেজ এবং ক্লজের তফাৎ। আমরা তার আগে একটু কয়েকটা ফ্রেজ বলে নিই, যেই ফ্রেজগুলো কিন্তু তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কাজে লাগবে, তারপর আমরা ক্লজে যাচ্ছি। সেটা হলো, দেখো, প্রথম হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ অ্যাক্টস অ্যাজ এ নাউন, অ্যাক্টস অ্যাজ এ নাউন। কীরকম আমরা উদাহরণ দিই, দেখো, অ্যাক্টস অ্যাজ এ নাউন, যেমন হি রোড অন আ স্কেটবোর্ড, স্কেটবোর্ড, a skateboard. This is a noun phrase, a group of words. Second one is আমরা বলি verb phrase. কেন বললাম? কারণ এইগুলো তোমাদের ট্রান্সফার করার সময় লাগবে। verb phrase, verb phrase কি? acts as a verb. And দেখো কীরকম, he was working in an office. Was working in an office. This is a phrase. The third one is adjective phrase. Adjective phrase acts as an adjective. যেমন the girl is in white shirt. আর লাস্ট ওয়ান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা মুছে দিই, তোমাদের লিখে নিয়েছো তো তোমরা? এই প্রথমটা মুছে দিচ্ছি। Fourth one
অ্যাডভার্বিয়াল ফ্রেজ acts as an adverb. যেমন দেখো, to excel in studies you have to above and beyond. Above and beyond is an adverb, that is adverbial phrase. তো ফ্রেজ তো তোমরা বুঝলে, এইবার একটু ক্লজে যাই, কারণ ফ্রেজ অ্যান্ড ক্লজ নিয়েই তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটা মুছে দিই, তোমাদের লিখে নিয়েছো? ক্লজ একটা চার্ট আছে, তাই তো? চার্ট আছে। আচ্ছা স্যার, ক্লজের চার্টটা রেডি করুক, ততক্ষণে আমরা বরঞ্চ একটা ছোট্ট বিরতির পর ঘুরে আসি। ততক্ষণে ক্লজ নিয়ে যে ফেজটায় আমরা যাব একদম, সেটার দিকে আমরা নজর একদম, দেবো। একদম। সঙ্গে থাকুন, বিরতির পর ফিরে আসছি। এই স্কুলে ফিরে এলাম বিরতির পর, আর ক্লজের চার্ট কিন্তু এই মুহূর্তে রেডি হয়ে গিয়েছে। তবে স্যার, আমি এই চার্টে যাওয়ার আগে বেশ কিছু প্রশ্ন আসছে, একদম, আর দুটো ফোন লাইন খোলা রয়েছে, প্রচুর ফোনও আসতে শুরু করে দিয়েছে। আমরা এক এক করে প্রশ্নগুলো নেব। তিনটে প্রশ্ন বরঞ্চ আমরা শুরুতে দেখে নিই যেগুলো এসেছে। ঠিক আছে। আমি আবু ফায়েজ ইকবাল, কৃষ্ণীপুর আদর্শ বিদ্যামন্দির দশম শ্রেণীর ছাত্র। জি 24 ঘন্টার এই স্কুল প্রোগ্রামটা দেখে আমি খুবই উপকার পেয়েছি। আপনাদের কাছে আমার প্রশ্নটি হলো, অ্যাডভার্সেটিভ কনজাংশন কি, তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন। সাউথ পয়েন্ট হাই স্কুলের ক্লাস 10-এর ছাত্র আমি এই প্রোগ্রাম নিয়মিত দেখি। এই প্রোগ্রামের আজকের টপিকের ওপর আমার প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ফ্রেজ অ্যান্ড আ ক্লজ? I am Bornita Chakraborty, a student of Vivekananda Shikha Niketan High School from Bankura, and I have a question from the chapter Transformation of Sentences, that what is participle? আচ্ছা, ডিফারেন্সিয়েট যেটা আছে, ডিফারেন্সিয়েশন, সেটা তো আপনি আমাদের করে দিয়েছেন। আমাদের করে দিয়েছি। আচ্ছা, আমি বরঞ্চ আরেকটা ফোনে একজন আছে, তার প্রশ্নটা নিয়ে নিই। কে বলছো, কোথা থেকে বলছো? হ্যালো, হ্যাঁ আমি রিতেশ সরকার বলছি বসিরহাট থেকে। হ্যাঁ বলো। আমার প্রশ্নটা হলো যে স্যার এখন যেহেতু ক্লজ বোঝাচ্ছে, কিন্তু আমার প্রশ্নটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। মানে ক্লজ এখনো আসেনি, আসবে। ও আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে যাওয়ার জন্য কি কি সূত্র অ্যাপ্লাই করতে হবে, বা কিভাবে আমি বলে দেবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, একটি প্রশ্ন এসেছিল, হোয়াট ইজ আ পার্টিসিপল? তো পার্টিসিপল হচ্ছে একদম লাস্ট যেটা। লাস্ট। এটা পার্টিসিপল কেন? ভালো কোশ্চেন, কারণ পার্টিসিপল দিয়ে কিন্তু আমরা ট্রান্সফর্ম করবো আমরা সেন্টেন্স। আ ওয়ার্ড ফ্রম আ ভার্ব and ending with ing. It may be ing, ending with ed or d or t, and it is especially acts as an adjective. মানে পার্টিসিপল আমরা এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি, সাধারণত অ্যাডজেক্টিভ। যেমন ধরো, আই স আ ফ্লাইং ক্যাট। এই যে ফ্লাইং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, এই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে মানে ক্যাট, এটা ডিনোট করছে অ্যাডজেক্টিভ এর, নাউনের। তো সুতরাং এটা হচ্ছে পার্টিসিপল। এইবার একটা পরে পার্টিসিপল আরো ভাগ আমরা পরে আরো আসবো, কিন্তু এর একটা সমস্যা আছে। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে সবসময় যে পার্টিসিপল হবে এমন কোনো কথা নেই, যেটা আসছে আমরা। দেখো, আমি এইটা ইউজ করলাম, সুইমিং ইজ আ গুড হ্যাবিট। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি, তাহলে এটা কি পার্টিসিপল? নিশ্চয়ই নয়। কেন পার্টিসিপল নয়? এইখানে এই ফ্লাইং ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, বাট এইখানে ভার্বের সঙ্গে আইএনজি ওয়ার্কস অ্যাজ আ নাউন। যখনই ভার্বের সঙ্গে আইএনজি নাউন হিসাবে কাজ করবে সেটা হবে জিরান্ড, আর যখনই ভার্বের সঙ্গে আইএনজি নাউনের আগে বসে ওটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে সেটা হবে পার্টিসিপল। পার্টিসিপলের ভাগ আছে, সেটা পরে আমরা আলোচনা করব। একদমই। আচ্ছা, একটি প্রশ্ন করেছিল, সেটা হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। একটি ছেলে প্রশ্ন করেছিল, প্রথম প্রশ্নটা, ইট অ্যাক্টস অ্যাজ অপোজিশন অর কন্ট্রাস্ট বিটুইন টু সেন্টেন্সেস।
যেমন একটা এক্সাম্পলও চেয়েছিল, দেখো কি কি হয়, দেখো বাট, স্টিল, ইয়েট, এগুলো সব অ্যাডভার্সেটিভ কনজাংশনের উদাহরণ, এগুলো সব কনজাংশন। যেমন আই গো টু স্কুল বাট দ্য স্কুল ইজ ক্লোজড। বাট এই দুটো সেন্টেন্সের কন্ট্রাস্ট তৈরি করছে, অপোজিশন তৈরি করছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। মানে তিনটি উত্তর আমার মনে হয় দেওয়া হয়েছে, আগেরটি তো বলেই গেছে। এবার আমরা চলে আসি ক্লজে, একটু তাড়াতাড়ি যাই। সে ক্লজটা দেখো, একটা ফর্মুলা বাকি থেকে গেছে, ওটা পরে বলবেন নাকি? একদম পরে এর সঙ্গে আসবে। দেখো দুটো ক্লজের কথা বলেছি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। তো ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট ভার্ব তো থাকছেই, কিন্তু একটা সমস্যা হলো নো কমপ্লিট থট ইন রেসপেক্ট টু আ কমপ্লেক্স অর কম্পাউন্ড সেন্টেন্স। Another one is dependent in complex sentence, dependent on independent clause. শুধু আলাদা করে দাঁড়াবে না, কাকে সাহায্য নিতে হবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাহায্য নিতে হবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একমাত্র সিম্পল সেন্টেন্সে একটাই ক্লজ, ওয়ান ক্লজ ওয়ান সেন্টেন্স। আচ্ছা, তাহলে সিম্পল সেন্টেন্স আমরা চলে যাচ্ছি। এইবার দেখো এই যে ডিপেন্ডেন্ট ক্লজ, এর আবার তিনটে ভাগ আছে। আমি এই তিনটে ভাগটা একটু পরে আসতে হবে, আচ্ছা। কারণ আর একটা বিরতির সময় হয়ে আচ্ছা, গিয়েছে। ঠিক আছে। আমরা এই যে ডিপেন্ডেন্ট ক্লজের যে তিনটে ক্লাসিফিকেশন রয়েছে, তিনটে ভাগ রয়েছে, আমরা আসবো। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকো, কোথাও যেও না। এই স্কুলে ফিরে এলাম বিরতির পর, আর স্যারকে যেখানে থামিয়ে দিয়েছিলাম ডিপেন্ডেন্ট ক্লজের যে ভাগগুলো সেখান থেকে শুরু করি, তারপরে তোমাদের প্রশ্নে অবশ্যই আসবো। আচ্ছা, আমরা একটু তাড়াতাড়ি যাই, কারণ ডিপেন্ডেন্ট ক্লজের তিনটে পার্ট। একটা যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ এখানেও গ্রুপ অফ ওয়ার্ডস, সাবজেক্ট ভার্বটা থাকবে, সাবজেক্ট অ্যান্ড ভার্বটা থাকবেই, অ্যাক্টস অ্যাজ এ নাউন। দেখো একটা উদাহরণ দিয়েছি, আই ফিয়ার দ্যাট আই উইল ফেল। এই যে ফিয়ার ভার্বটা, এটা অবজেক্ট অফ এ ভার্ব, এই পার্টটা অবজেক্ট অফ এ ভার্ব, সেকেন্ড পার্টটা। অ্যাডজেক্টিভ ক্লজে যাও, এখানেও গ্রুপ অফ ওয়ার্ডস, সাবজেক্ট অ্যান্ড ভার্ব আছে, অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। দেখো একটা এক্সাম্পল দিয়েছি, অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম রিলেটিভ ক্লজ, তোমাদের পরীক্ষায় আসে। দ্য আমব্রেলা হুইচ হ্যাজ আ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। এই যে আমব্রেলা, আমব্রেলা নাউন, এই নাউনকে কিন্তু এটা ডেসক্রাইব করছে, ব্রোকেন হ্যান্ড, ব্রোকেন হ্যান্ডেল। অ্যাডভার্বিয়ান ক্লজ, এইখানে অ্যাডভার্বিয়ান মডিফাইজ ভার্ব, অ্যাডজেক্টিভ ওর অ্যাডভার্ব, অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডভার্ব। এইবার দেখো একটা এক্সাম্পল দিয়েছি, দে রেস্টেড ওয়েন দ্য ইভিনিং কেম। এই যে অ্যাডভার্ব ওয়েন দ্য ইভিনিং কেম, এই ভার্বটাকে কিন্তু মডিফাই করছে, রেস্টেড ভার্বটাকে মডিফাই করছে। এখন প্রশ্ন হলো, অনেকেই বলে, প্রশ্ন করে নাউন ক্লজ চিনব কী করে? এখানেও তো দ্যাট আছে, অ্যাডজেক্টিভ ক্লজেও তো দ্যাট থাকতে পারে, এখানে যদি আমি তুলে দিয়ে দ্যাট বসিয়ে দিই তাহলে চিনব কী করে? একদম সহজ উপায়, মানে কোনো নিয়ম না জেনেও বলতে পারবে। নাউন ক্লজে সবসময় লিঙ্কার ভার্বের পরে বসবে, সহজ উপায় ধরার। অ্যাডজেক্টিভ ক্লজে লিঙ্কার সবসময় নাউনের পরে বসবে। দেখো আমরা পরে বসিয়েছি, নাউনের পরে। যখনই নাউনের পরে লিঙ্কার বসবে, ধরেই নেবে অ্যাডজেক্টিভ ক্লজ আছে। যখনই ধরে নেবে ভার্বের পরে লিঙ্কার বসানো আছে, একদম চোখ বুঝে নাউন ক্লজ। এর অনেক নিয়ম আছে, সেটা তো এখন এখানে আলোচনা করা সম্ভব না, কিন্তু এটা আমি একদম ডিফারেন্সিয়েট করেই দিলাম। মোটামুটি চোখে দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে নাউন ক্লজ এবং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এইবার সমস্যা হলো, এই যে নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ করার পর কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, একটি ছেলে প্রশ্ন করেছিল কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করব কি করে? ফর্মুলা, শুধু ফর্মুলা নয়, একটু যদি আমরা ফান না করি তাহলে কিন্তু ওই রুলে আটকে যাব। তো আমরা দুটো চার্ট করেছি। দেখো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স ধরবে কি করে, এইটা দেখো একটু চার্টটা। দেখো কম্পাউন্ড সেন্টেন্স লিখেছি, শুধু একটা ফর্মুলা মনে রাখবে। কি ফর্মুলাটা কি? ফ্যান বয়েজ বলে মনে রাখবে, ব্যাস। ফ্যান বয়েজ,
এই টার্মটা মনে রাখবে। দেখো ফ্যান, এফ ডিনোটস ফর, এ অ্যান্ড, এন নর, বি বাট, ও অর, ওয়াই ইয়েট, এস সো। ফার্স্ট লেটারগুলো নেওয়া আছে। ফ্যান বয়েস, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে ফার্স্ট সেন্টেন্স থাকবে, তারপর আরেকবার রিপিট করে দাও, ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো। সো এটা মনে এটাকে রাখতে হবে, শুধু fan ফ্যান বয়েস boys নিয়ে। এই কনজাংশনগুলো মনে রাখতে হবে। এখানে লিখেছে দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন, কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেটিং কনজাংশন হবে, আর কমপ্লেক্স সেন্টেন্সে তোমার সাবঅর্ডিনেট কনজাংশন হবে। মনে রাখবে কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেটিং কনজাংশন, আরও কনজাংশন আছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু এই কটা করলে যথেষ্ট। এটাই শুধু কিন্তু কনজাংশন নয়, কোঅর্ডিনেট আরও আছে, কিন্তু আমরা মনে রাখার জন্য এই ফ্যান বয়েসটা মনে রাখবে। তাহলে তোমাদের এই যখন এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো আসবে, তাহলে কি সেন্টেন্স হবে? চোখ বুঝে বলবে কম্পাউন্ড সেন্টেন্স। সহজ উপায়। এবার আমি একটু অন্য একটা চার্ট দেখাই, দেখো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আগে কি বলেছিলাম? ফ্যান বয়েস। এখানে এই টার্মটা মনে রাখবে, একটু লিখে নাও, AAA WWWUBBIS, এটা মুখস্থ রাখতে হবে, কিচ্ছু না। A for after, A for although, A for as, W for when, W for while, U for until, B for because, B for before, if, I for if, S for since। এবং এর পাশে কিন্তু কজগুলো লিখে দিয়েছি, কখন এগুলো হবে। দেখো একটা আমি বলে দিই, আফটারের পাশে লিখেছি টাইম, যখন টাইম বোঝাবে আফটার দেবে। আরও টাইম আছে, দেখো নোয়েন দিতে পারো, হোয়াইল দিতে পারো, বিফোর দিতে পারো। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে এগুলো ওপেনার মানে এটা দিয়ে শুরু হবে। একটা কথা মনে রাখবে, যদি একটা কমপ্লিট ঠিক সেন্টেন্স লিখতে হয়, এই ওপেনারের পরে কিন্তু সেন্টেন্সের পরে একটা কমা দেবে। এটা যে নিয়ম, আমরা দিই না সাধারণত, কমা দেবে, তারপরে সেন্টেন্স লিখবে, তারপরে অ্যানাদার ক্লজ লিখবে। হ্যাঁ, ইন জেনারেল কমা তো অনেকেই আজকাল তো ইউজ করে না, কিন্তু নিয়ম হচ্ছে কমা দিতে হয়। আমরা ইউজ করি না, সেটা চলে এসছে, কিন্তু কমা দিতে হবে। আবার বলছি এই ওপেনারগুলো কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। আগেরটা বলেছিলাম কি, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বলেছিলাম কোঅর্ডিনেটিং, দুটো সেন্টেন্স মানে কোঅর্ডিনেট করছে। আচ্ছা, এই আনসারের ক্ষেত্রে যদি কেউ কমা না দেয় তাহলে কি নাম্বার কাটবে? না, নাম্বার কাটবে না, কিন্তু আমরা পারফেকশনের দিকে যাচ্ছি, একদমই। আমরা পারফেকশনের কথা বলি সব সময়। এইবার সাবঅর্ডিনেট ক্লজ কেন? এইটা হচ্ছে এখানেই একমাত্র কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজের কথা আছে। একমাত্র সাবঅর্ডিনেট ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সেই পাবে, সিম্পল সেন্টেন্সে কোনো প্রশ্ন নেই, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্সে তফাৎ কি তাহলে? কম্পাউন্ড সেন্টেন্সে যতগুলো ক্লজ পাবে সব কটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আচ্ছা, কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই। সাবঅর্ডিনেট ক্লজ বলেছি কার? ডিপেন্ডস আপন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একমাত্র কমপ্লেক্স সেন্টেন্সই তোমরা কিন্তু পাবে সাবঅর্ডিনেট ক্লজ। এইবার একটা প্রশ্ন হলো, স্যার আমি কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট বুঝবো কী করে স্যার? আমি বুঝতে পারছি না। সহজ উপায় এই যে তোমার ওপেনারগুলো দিয়েছি, এই ওপেনারগুলো দিয়ে যে ক্লজটা শুরু হবে সেটা কি হবে? সাবঅর্ডিনেট ক্লজ হবে। বাকি ক্লজটা তোমার কি হবে তাহলে? এটা যদি সাবঅর্ডিনেট এটা প্রিন্সিপাল ক্লজ। আমি একটা উদাহরণ তোমাকে দিয়েছিলাম আগের বার, দেখো চারটাতে একটা চার্ট আমাকে দিয়েছিলাম কমপ্লেক্স সেন্টেন্স। দ্য আমব্রেলা হুইচ হ্যাজ বিন ব্রোকেন, হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। তাহলে এই যে এটা যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়, বা এটাও অ্যাডভার্বিয়াল ক্লজটাও কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে এইগুলো সবকটাই কিন্তু হয় কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে রয়েছে। এগুলো এই যে তিনটে পার্ট আমরা দেখিয়েছিলাম সব কমপ্লেক্স সেন্টেন্সের পার্ট। তাহলে এই যে আবার কি বলেছি, তোমার এই যে ওপেনারগুলো যেটা দিয়ে শুরু হবে যে ক্লজটা, সেটা হবে সাবঅর্ডিনেট ক্লজ, সহজ উপায়। আর বাকি ক্লজটা হবে প্রিন্সিপাল ক্লজ। একদমই। আচ্ছা, আর একটা ফোন আছে, কৃষ্ণপদ রয়েছেন টেলিফোনে। কৃষ্ণপদ, তোমার প্রশ্ন? হ্যাঁ বলছি, মানে আমরা তো জেনে এসছি ফরটা তো প্রিপজিশন, কিন্তু স্যার তো একটু আগে যেটা বললেন যে ফরটাকে কনজাংশন হিসেবে দেখাবেন। আচ্ছা, এটাই প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, বুঝে নিয়েছি। পার্ট অফ স্পিচের ক্ষেত্রে এক একটা শব্দ
কিন্তু অনেকগুলোভাবে ব্যবহার করা যায়। শুধু যে ফর প্রিপোজিশন হিসাবে ইউজ হবে তা নয়, কিন্তু ফর তুমি কনজাংশন হিসেবে ইউজ করতে পারো, যেটা তোমার এইখানে কাজে লাগবে। একটা শব্দ তুমি অনেকভাবে ইউজ করা যায়, যদি সেটা নাউনও হতে পারে, ভার্বও হতে পারে, সুতরাং প্রিপোজিশনও হতে পারে। সেটা তোমার ব্যবহারের ওপর নির্ভর করছে, ইউটিলিটির ওপর নির্ভর করছে। তো আমরা এখানে আসছিলাম। আচ্ছা, আরেকটা প্রশ্ন কি একদম, নিয়ে নেব? একদম, একদম। না, আমার মনে হয় ভিডিও প্রশ্নগুলো নিয়ে নিই। আমার আচ্ছা, কাছে ঠিক কিছু আছে, প্রশ্ন এসেছে, ভিডিওগুলো সেগুলো নিয়ে, একবার হ্যাঁ, দেখে হ্যাঁ, নিই। I am Swati Banerjee, a student of Sri Ramakrishna Ashram Institute, South 24 Parganas. On today's topic, transformation of sentence, my question is, what is an adverbial phrase? তনুষ্কা দাস, পূর্ব মেদিনীপুরের চন্দনপুর বীরেন্দ্র শিক্ষা সদন হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। আজকের আলোচ্য বিষয়ের ওপর আমার প্রশ্ন হলো, হোয়াট ইজ জিরান্ড? নমস্কার, আমার নাম অর্জিকা ঘোষ। আমি শিলিগুড়ি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। আজকে আমার প্রশ্ন হলো, হোয়াট ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ? আচ্ছা, অ্যাডভার্বিয়াল ফ্রেজের আমরা তো যখন ফ্রেজ বলেছিলাম আলোচনা করেছি, তাও একটু বলে দিই। জিরানটাও হয়ে গেছে। মানে আর একটা ফোন নিয়ে নিব, আচ্ছা, হ্যাঁ, তারপর আমরা হ্যাঁ, কে বলছো, কোথা থেকে বলছো? হ্যালো, আমি মজিষা বাবাঙ্গিনী দেবী বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট, 10ম শ্রেণীর ছাত্রী। আমার নাম অঙ্কিতা পাল। স্যার, প্লিজ যদি একটু ভালো করে জিরানটা বুঝিয়ে দেন তাহলে একটু সুবিধা হবে। আচ্ছা, জিরান নিয়ে তাহলে দুটো প্রশ্ন শুনবো, জিরান নিয়ে যাওয়া যাক। আচ্ছা, জিরানটা দেখো। আমরা কি বলেছিলাম প্রথমে দেখো, জিরান বলেছিলাম, ফর্মটা দেখে নাও, ভার্ব প্লাস আইএনজি, কিন্তু হতে হবে কি, নাউন। ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপেলও হয়, কিন্তু যখন ভার্ব প্লাস আইএনজি অ্যাক্টস অ্যাজ আ নাউন তখনই জিরান্ড হবে। আমি একটা সহজ উদাহরণ তোমাকে দিয়েছি, দেখো আবার লিখছি। সুইম শব্দটা ভার্ব, তোমরা জানো, তার সঙ্গে আইএনজি যোগ করলাম, সুইমিং। এবার এই সুইমিংটা নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে, সেটা বাক্যটার উপর নির্ভর করছে। দেখো, সুইমিং ইজ আ গুড হ্যাবিট। সুইমিংটা কি? সাবজেক্ট, নাউন, এটা নাউন। চোখ বন্ধ করে বলতে পারে জিরান্ড। তাহলে আমি বললাম কি, জিরান্ড তখনই হবে ভার্ব প্লাস আইএনজি অ্যান্ড ইটস অ্যাক্টস অ্যাজ আ নাউন। এটা তোমার মাথায় রাখতে হবে। যদি ওটা নাউন না হয় তাহলে পার্টিসিপেলে টার্ন হয়ে যাবে। আচ্ছা, এবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ তো আমরা আগেই বলেছিলাম। এবার আমরা একটু কয়েকটা ওদের যেগুলো আসে সেই কয়েকটা টার্ম আমরা একটু দেখে নিই। মাধ্যমিক পরীক্ষায় এইগুলো কিন্তু তোমাদের আসে, দেখে নাও। জয়েনিং করতে দেয় বা চেঞ্জ করতে দেয়, TOO, দ্যাট ডিনোটস, 2 and 2 ডিনোটস নেগেটিভ ফর্ম। 2 and 2 যেমন দেখো, হি ওয়াজ ভেরি নার্ভাস, হি could not perform well। এটা জয়েন করতে দিল 2 and 2 দিয়ে। এই যে ভেরি শব্দটা, এটা তুলে দিতে হবে, অমিট করতে হবে। তাহলে কি লিখবে, হি ওয়াজ, এই ভেরির জায়গায় লিখবে 2, এটা চলে আসবে এখানে, হি ওয়াজ টু নার্ভাস। এইবার এই যে হি কুড নট পারফর্ম, ভার্বের আগে এটা অমিট হবে, ভার্বের আগে টু বসিয়ে দেবে। টু ভার্বের আগে আসছে, দেখো হলো। তাহলে এই যে টু ফর্ম, তাহলে কি হলো, 2 and 2 হলো, এটা নেগেটিভ ফর্ম, এই ভার্বটা নেগেটিভ হলো। এইবার সমস্যা হলো, কখন তুমি এই যে এটা তুলে দিলে, এই যে টু পারফর্ম, এটা কি, এটা কি ফর্ম দেখো, এটাকে বলে ইনফিনিটিভ। ইনফিনিটিভ এটাও কিন্তু তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে লাগবে। এটা হচ্ছে বেসিক ফর্ম অফ আ ভার্ব, বেসিক ফর্ম অফ আ ভার্ব। 2 +
প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, যেমন টু প্লে, টু রাইট, যেটাকে আমরা বাংলায় বলি অসমাপিকা ক্রিয়া, এটা দিয়েও তুমি সিম্পল সেন্টেন্স করতে পারবে। এবার সেকেন্ড একটা যাই, এটা প্রায় মাধ্যমিক পরীক্ষায় আসে। দেখো, as soon as the doctor arrived, the patient died. ঠিক আছে, as soon as দিয়ে প্রশ্ন দিল, এটাকে কি ট্রান্সফার করতে হবে বলে দিল, নো সুনার দিয়ে স্টার্ট করো, নো সুনার দিয়ে স্টার্ট করো। আবার বলছে এগুলো কিন্তু পরীক্ষায় আসে। নো সুনার দিয়ে স্টার্ট করলে, নো সুনার দিয়ে দুভাবে করা যায়, একটা হ্যাড দেওয়া যায় অথবা ডিড দেওয়া যায়। নো সুনারের পরে হ্যাড দেবে অথবা ডিড দেবে। নো সুনার হ্যাড দ্য ডক্টর অ্যারাইভড, কমা, এইবার এই কমাটা দেবে না এখানে। কেন দেবে না? এখানে একটা দেন বসাচ্ছ, তাহলে কি কি আনবে? নো সুনার দিয়ে স্টার্ট করলে তার ঠিক পরে কি বসাতে হবে? হ্যাড। ক্লজটা শেষ হলো, তারপরে কি বসাতে হবে? দেন। তারপরে বাকি যে ক্লজটা আছে লিখে দেবে, পেশেন্ট ডাইড, হয়ে গেল। বেশ, যাক, মোটামুটি ভাবে একটা আমরা বোঝাতে পারলাম, আশা করা যাচ্ছে। আরেকটা যদি দেখাতে পারি, আমি ওটা ব্রেকের পরে দেখাই। একদম একদম, কারণ ওদের কিছু অ্যাসাইনমেন্টেরও দেওয়া আছে। একদম একদম, একেবারে ওটার পরে আমরা অ্যাসাইনমেন্টে চলে যাব। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। তোমাদের জন্য কিছু অ্যাসাইনমেন্ট আছে আর একটা সামারি আছে, যে ঠিক কিভাবে করতে হবে, কি করতে হবে গ্রামারের জন্য, কতটা ভালো করে অ্যাডাপ্ট করতে গেলে কি করতে, সেই টিপসও আছে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকো। স্কুলে ফিরে এলাম বিরতির পর, আর সময় নষ্ট না করে, সময় খুব অল্প, স্যারের কাছে চলে যাবো সরাসরি, যেটা আমি থামিয়েছিলাম। অ্যাজ সুন অ্যাজ দিয়ে আরেকটা সেন্টেন্স হয়, সেটা হচ্ছে হার্ডলি দিয়ে জয়েন করতে বলে। আগেটা কি বলেছিলাম? নো সুনার, হার্ডলি দিয়ে। কিচ্ছু না, তফাৎটা একটু। তুমি হার্ডলি দিয়ে শুরু করলে, হ্যাড লিখলে, এই ক্লজটা লিখলে, দ্য ডক্টর অ্যারাইভড। আগে কি করেছিলে? নো সুনার দিয়ে দেন লিখেছিলে, এখানে শুধু হোয়েন লিখতে হবে। আচ্ছা, তাহলে আমি তফাৎটা বোঝাতে পারলাম। নো সুনারে মনে রাখবে হ্যাড লিখলে, ক্লজটা শেষ করলে দেন লিখলে। হার্ডলির ক্ষেত্রে হার্ডলি ফার্স্ট শুরু করলে, হ্যাড লিখলে এই মাথায় রাখতে হবে, হ্যাডটা না ভুল হয়ে না যায়। আর হোয়েন ওই ক্লজটা শেষ করার পর হোয়েন দিলে, তাহলে হার্ডলি দিয়ে হয়ে গেল সেন্টেন্স। এছাড়াও তোমাদের কয়েকটা জিনিস আছে কোরিলেটিভ কনজাংশন দিয়ে। কোরিলেটিভ কনজাংশন কোনগুলো একটু লিখে দিই। দেখো কোরিলেটিভ কনজাংশন কোনগুলো, দেখো তোমাদের বইতেও আছে। ইদার অর, নিদার নর। এছাড়াও তোমার যেগুলো আসে, নট অনলি বাট অলসো। মোটামুটি এইগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। এর বাইরে সাধারণত মাধ্যমিক প্রশ্নে সেট করা হয় না। তাহলে আমরা এইটুকুনি মাথায় রাখবে যে সিম্পল সেন্টেন্সে তোমার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে ফুল সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্সে যতগুলো ক্লজ পাবে, মানে ক্লজ বলছি আবার ভার্ব থাকবে, যতগুলো ক্লজ থাকবে ধরেই নেবে সবকটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর মাঝখানে কি থাকবে? মাঝখানে থাকবে কোঅর্ডিনেটিং কনজাংশন, দেখিয়েছিলাম ফ্যান বয়েজ মনে করো। থার্ড কি বললাম? কমপ্লেক্স সেন্টেন্স। যতগুলো ক্লজ পাবে তার মধ্যে একটি ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ
আর বাকি যতগুলো ক্লজ পাবে সব কটাই কিন্তু ডিপেন্ডেন্ট। আমার মনে হয় কিছু এক্সাম্পল দিলে ওদের একদম একদম একটু সুবিধা হবে। একদম এক্সাম্পলগুলো আমরা একটু দেখে নিই স্ক্রিনে। দেখো প্রথমটা দিয়েছি, দেখো এখানে দ্য জায়ান্টস saw the children playing, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছি। জায়ান্টস saw the children who were playing, রিলেটিভ ক্লজ ইউজ করেছি। দেখো ইউ কেম টু মি ওয়েন ইট ওয়াজ ইভিনিং, সিম্পল সেন্টেন্স করে ইউ কেম টু মি ইন দ্য ইভিনিং, ফ্রেজ ইউজ করেছি ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং। থার্ডটা দেখো হিয়ারিং দ্য নিউজ হি বিগ্যান টু ক্রাই, দেখো হি হার্ড দ্য নিউজ অ্যান্ড বিগ্যান টু ক্রাই, কম্পাউন্ড সেন্টেন্স করেছি, অ্যান্ড দিয়ে যোগ করেছি। হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি, কমপ্লেক্স সেন্টেন্স। অলদো, দেখো এই ফর্মুলার মধ্যে পড়েছে, অলদো হি ইজ পুয়ার কমা হি ইজ হ্যাপি, ট্রিপল এর মধ্যে আছে। 5 নম্বর আই স আ স্নেক আই র্যান অ্যাওয়ে, পার্টিসিপল দিয়ে জয়েন করেছি। আই র্যান অ্যাওয়ে টু সি আ স্নেক, এটা ইনফিনিটিভ হলে ভালো হতো। আচ্ছা 6 নম্বর দেখো উই হার্ড অফ বাপুস ডেথ উই কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, এটা অ্যাডভার্সেটিভ কনজাংশন দিয়ে করেছে। দেখো উই হার্ড অফ বাপুস ডেথ বাট কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট। 7 আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম ইট ওয়াজ ইভিনিং, এটাকে জয়েন করতে বলেছি। আই ওয়াজ হ্যাভিং দ্য টি অ্যাট হোম ওয়েন ইট ওয়াজ ইভিনিং। 8 নম্বর দেখো অ্যাজ সুন অ্যাজ হি ওয়েন্ট টু দ্য স্টেশন দ্য ট্রেন কেম, হার্ডলি দিয়ে ইউজ করতে বলেছে, হার্ডলি হ্যাড, এই হ্যাডটা ইউজ করতে বলেছি। দেখো ওয়েন দিয়েছি। 9 নম্বর কোশ্চেন দেখো হি স আ সাইট হুইচ ওয়াজ মার্ভেলাস, সিম্পল সেন্টেন্স করতে বলেছি। হি স আ মার্ভেলাস সাইট, অ্যাডজেক্টিভ করে দিয়েছি। 10 নম্বর দেখো হি ইজ ভেরি উইক হি কুড নট ওয়াক, টু অ্যান্ড টু ইউজ করতে, আমি বোর্ডে দেখিয়েছিলাম। হি ইজ টু উইক টু ওয়াক। বেশ, আমাদের সময় একেবারেই শেষ হয়ে এসছে এবং আপাতত আমি আগে ভাগে স্যারকে ধন্যবাদ দিয়েছি, অনেক ধন্যবাদ। এটা থেকে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল। তবে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। তবে আমি যাওয়ার আগে কতগুলো টিপস আজকের মোটামুটি সাম অফ, যেভাবে তোমরা এগুলে গোটা বিষয়টা রপ্ত করতে পারবে, সেই টিপসগুলো একবার তোমরা লিখে নাও বা ছবি তুলে নাও, ঠিক আছে? মন দিয়ে এইগুলো যদি ফলো করো তাহলে নিশ্চয়ই উন্নতি করবেই করবে। প্রথম হচ্ছে দ্য স্টাডি দ্য রুলস কেয়ারফুলি অ্যান্ড ট্রাই টু অ্যাপ্লাই দেম অ্যাকর্ডিংলি। সেকেন্ড, আইডেন্টিফাই নিউ গ্রামার ইউ নিড টু লার্ন। থার্ড, প্র্যাকটিস মোর হোয়াট ইউ লার্ন, প্র্যাকটিস করতেই হবে। আর ফোর্থ, আইডেন্টিফাই সেন্টেন্স স্ট্রাকচার্স। 5, study the basic blocks of grammar. আর একদম শেষ, যেটা অবশ্যই ফলো করবে, we have to concentrate more and more in case of grammar. আজকের মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।